আজকে আমরা দেখো একদম আমাদের যে প্রাচীন যুগ ছিল, প্রাচীন যুগের শেষ পর্যায়ের একটা টপিক একদম চলে এসেছি। লেখাই আছে দেখো, দক্ষিণ ভারতীয় রাজবংশ অর্থাৎ সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি, তাই না? সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টির মধ্যে অবশ্য আমরা সবগুলোই পড়ে ফেলেছি আগে, তোমরা জানো যে মৌর্য উত্তরে আমরা কিছু পড়ে ফেলেছি, তাই না? সেখানে আমরা কিছু পড়ে ফেলেছি। তো যদি সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টির নাম যদি আমরা বলি, তাহলে সেখানে তার মধ্যে আছে চোল, চেরা, পাণ্ড্য। যেমন দেখো, চোল, চেরা, পাণ্ড্য এই তিনটে প্রধান, তাই না? তাছাড়াও তোমরা পড়েছো দেখবে চালুক্য, হয়সালা, তারপরে পড়েছো বিজয়নগর, বাহমানি। বিজয়নগর, বাহমানি যদিও মধ্যযুগে আসছে, সেটা আমরা মধ্যযুগের সময় পড়বো, কেমন? তাহলে দেখো, আজকে আমরা কেন এই চোল, চেরা, পাণ্ড্যকে আলাদাভাবে দেখছি। এটা একটা ছোট্ট ক্লাস, আমাদের কিন্তু 20-25 মিনিটের মতো ক্লাসটা লাগে, আমাদের বেশি লাগে না, কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের পরীক্ষায় আসে। এই কারণে এই চ্যাপ্টারটা আমরা আলাদাভাবে রেখেছি, নাহলে এটা কোনো না কোনো চ্যাপ্টারের মধ্যে ঢুকিয়ে আলোচনা করে দেওয়া যেত। কিন্তু এখান থেকে জানবে তোমরা, সব সময় প্রতিবারেই আমাদের কোনো না কোনো কোশ্চেন আসে, যেখানেই পরীক্ষা হোক। এই তিনটে জায়গা কেন এতবার বলার উদ্দেশ্য কি? আসলে একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখি, তোমরা খেয়াল করে দেখবে যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাম্রাজ্য কাদের? হ্যাঁ, আমরা সবাই জানি অটোমান সাম্রাজ্য, যদিও এটা ইউরোপীয় হিস্ট্রি আমাদের সিলেবাসে নেই, তাই না? কিন্তু অটোমান সাম্রাজ্য প্রায় কত বছরের? 600 বছরের সাম্রাজ্য। তাহলে 600 বছরের সাম্রাজ্য যদি হয়, তার মানে 1200 থেকে প্রায় 1800 পর্যন্ত। তাহলে 1800 পর্যন্ত যদি হয়, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এটা সব থেকে বড় সাম্রাজ্য। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমরা এই যে চোল, চেরা, পাণ্ড্য আলাদাভাবে লিখেছি, এখানে আমরা খেয়াল করে দেখবে এইখানের চোল, চেরাদের সময় এদের চালু হচ্ছে মূলত খ্রিস্টপূর্ব 300 থেকে প্রায় চতুর্দশ 1400 পর্যন্ত। তার মানে বুঝতেই পারছো যে প্রায় 1000 বছরেরও বেশি। তাহলে ঘুরে ফিরে খানিকটা আগে যে বললাম, তাহলে ওটা কি ভুল? আসলে ওটাও ভুল নয়, এটাও ভুল নয়। কারণ অটোমান সাম্রাজ্য প্রায় একটানা তাদের শাসন ক্ষমতা বজায় রেখেছিল বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু চোল, চেরা, পাণ্ড্য দক্ষিণ ভারতে শাসন করেছিল নির্দিষ্ট সময় অন্তর অন্তর, একটানা নয়। অর্থাৎ 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে তাদের যদি চালু হয়ে যায়, তারপর থেকে কিন্তু তারা বিভিন্ন সময়, তারা মাঝখানে আবার অন্য বংশ এসছে, আবার তারা অ্যাক্টিভ হয়ে গিয়ে তারা আবার শাসন করেছে। কিন্তু এদের অস্তিত্ব পাওয়া যায় চতুর্দশ শতাব্দীর শেষ পর্যন্ত, অনেক জায়গায় আছে 1500 শতক, তো অসুবিধা নেই। মূলত ত্রয়োদশ শতকের পর থেকে এদের ভাঙন চালু হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি বলি এই দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতের গুরুত্বটা কোথায়? আমরা কিন্তু দাক্ষিণাত্য বলছি না, আমরা কি বলছি? দক্ষিণ ভারত। তাহলে দক্ষিণ ভারতের গুরুত্বটা কোথায়? আলাদা কথায় দক্ষিণ ভারতটা তোমরা খেয়াল করে দেখবে, আমরা যে জায়গার কথা বলছি, অর্থাৎ ভারতের একদম নিচের দিকের অংশ। তাহলে ভারতের নিচের দিকের অংশ, এদিকে আমরা জানি বে অফ বেঙ্গল, আর এদিকে আমরা জানি আরব সাগর, তাই না? এদিকে বঙ্গোপসাগর, এদিকে আরব সাগর। আমরা আলোচনা করছি মূলত দাক্ষিণাত্য অঞ্চলের নিচে দক্ষিণ ভারত, অর্থাৎ এই জায়গাটা আমরা আলোচনা করছি। তাহলে এই জায়গাটা এরা এত বছর ধরে শাসন করলো কেমন ভাবে, সেটা আগে আমরা আলোচনা করিনি, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন আসে। দক্ষিণ ভারতের ভৌগোলিক পরিবেশই দক্ষিণ ভারতকে এত বছর শাসন ক্ষমতা রাখার জন্য কাজ করছে। ঠিক যেমন আমাদের একটা কোশ্চেন আসে, তোমাদের যখন মহারাষ্ট্র পড়ানো হবে মধ্যযুগে, সেই সময় তোমরা খেয়াল করে দেখবে যে মহারাষ্ট্র অর্থাৎ মারাঠাদের উদ্ভবের কারণ কি? এদের উদ্ভবের কারণ তাদের ভৌগোলিক অবস্থা। তাহলে মারাঠারও যেমন তেমনই কি দাক্ষিণাত্য, তো দাক্ষিণাত্যর চারদিকে আমরা জানি পাহাড় পর্বত, এখানেও ঠিক তেমনই। এখানে তেমন যে সময়, তাহলে খ্রিস্টপূর্ব 3য় শতক, মানে তোমরা বুঝতেই পারছো এই সময় কোনো যোগাযোগ ব্যবস্থার এত উন্নত হয়নি, জাহাজেরও এত উন্নত হয়নি। তাহলে সেই সময় মূলত এটা যদি দুদিকে যদি সাগর থাকে, তার মানে এখানে কেউ আক্রমণ করার সুযোগ নেই, তাই না? তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রথমত ক্যান্সেল। দ্বিতীয় দেখো, এই যে জায়গাটা আমি যে ক্রস করে দিয়েছি, এই জায়গা কি আছে? পূর্ব দিকে। এটা কোন দিক? ভারতের পূর্ব। তাহলে পূর্ব দিক যদি থাকে, এই দিকটা আছে পূর্বঘাট পর্বতমালা, আর এদিকটা কোনটা? এটা পশ্চিম। তাহলে এদিকে আছে পশ্চিমঘাট পর্বতমালা, আর মাঝখানে কি আছে? মাঝখানে আছে নীলগিরি পর্বত। তার মানে বুঝতেই পারছো যে এইখানের যে সাম্রাজ্যগুলো, তাদের ভৌগোলিক দিক থেকে এবং প্রতিরোধ ক্ষমতা তাদের এতটাই শক্তি ছিল যে সহজে তাদেরকে কেউ হারাতে পারতো না, বা এই
ভৌগোলিক পরিবেশের কারণে সেখানে কেউ আক্রমণেরও খুব বেশি সুযোগ তারা পেরে ওঠেনি এই সময়ের মধ্যে। তবে কতক্ষণ? 712 পর্যন্ত। কতক্ষণ? 712 পর্যন্ত। 712তে কি এমন হলো? 712তে মোহাম্মদ বিন কাসিম তিনি সিন্ধ অঞ্চল আক্রমণ করলেন রাজা দাহিরকে, তাই না? এটা আমাদের পরীক্ষায় আসে, যখন মধ্যযুগের ফার্স্ট চ্যাপ্টার পড়ানো হবে সেখানে এটা অবশ্যই বলা হবে। কেমন? তাহলে দেখো আসলে বলার কথা হচ্ছে যখন এই গুজরাট অঞ্চল তোমরা দেখছো এই জায়গায় গুজরাট অঞ্চল, তাই না? এই গুজরাট অঞ্চল এইখানে প্রথমে আরবরা ব্যবসা করতো। তাহলে আরবরা এখানে ব্যবসা করার পরে মোহাম্মদ বিন কাসিম যখন হারিয়ে দেয় দাহিরকে, পুরো পশ্চিম উপকূল এদের ব্যবসার সুযোগ এরা পেয়ে গিয়েছিল। তাহলে পুরো পশ্চিম উপকূল সুযোগ পেয়েছে মানে বুঝতেই পারছো এখানে কি কোঙ্কন মালাবার পশ্চিম উপকূলের অঞ্চল। তাহলে তার মানে কি যেখানেই উপকূল সেখানেই তার মানে এরা ব্যবসা করার সুযোগ পাচ্ছে। তাহলে স্বাভাবিক কথা মাঝে মাঝে এখান থেকে আবার কি হয়ে যাচ্ছে, তাদের সাম্রাজ্য কিছু সময়ের জন্য অস্তমিত হয়ে যাচ্ছে, আবার তারা অ্যাক্টিভ হয়ে উঠছে। এই কারণে খ্রিস্টপূর্ব 300 থেকে চতুর্দশ মূলত বিস্তার লাভ করছে। তবে অনেক জায়গায় এটা 13 আছে, 1300 শতক, অনেক জায়গায় আবার 1500 পর্যন্ত বিস্তার বলে। কিন্তু আমরা মূল যে সঙ্গম সাহিত্য অনুযায়ী দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্য অনুযায়ী যদি আমরা দেখি সেখানে কিন্তু আবার একটু অন্য তথ্য আছে। সেখানে কেমন তথ্য আছে না, খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টাব্দ 300 এর মধ্যেই বলেছে সঙ্গম সাহিত্যের মূল বিস্তার। আসল কথা ঠিকই, ভুল নয়। যে চোলচেরা পাণ্ড আমরা দাগ মেরেছি এখানে, সেই চোলচেরা পাণ্ড খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টাব্দ 3য় শতক পর্যন্ত আসলে বিস্তার লাভ করেছিল। কারণ 712 মানে বুঝতেই পারছো অষ্টম শতক। এই অষ্টম শতকের পর ভারতের রাজনীতি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ভারতের রাজনীতি যখন চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক সেই সময় কি হয়ে যাচ্ছে বুঝতেই পারছো, এখানে যে চোলচেরা পাণ্ড যে নতুন ভাবে উঠে আসছে অর্থাৎ নবম শতক, এই জায়গাটা আমরা মনে রাখবো। নবম শতক থেকে আবার এই 3টে সাম্রাজ্যের বিস্তার অন্যভাবে হচ্ছে। অন্যভাবে হওয়ার কারণে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে আমাদের রাজনৈতিক এটা চেঞ্জ হয়েছে। তার মানে সঙ্গম সাহিত্য অনুযায়ী এই সময়টা ঠিক আছে, খ্রিস্টপূর্ব 300 থেকে খ্রিস্টাব্দ 300। আবার যদি বলে আধুনিক ভারতের ইতিহাস অনুযায়ী তার মানে নবম শতক থেকে এরা আবার নতুন ভাবে নিজেদেরকে বিশ্বের মাঝখানে বা ভারতের ইতিহাসে প্রতিস্থাপিত করছে। তাহলে এইটুকু ছবিটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে আমাদের 7-8টা কোশ্চেন যেটা বললাম এইটুকু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে এবার দেখো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। তাহলে মূল যে বললাম যে সঙ্গম সাহিত্য অনুযায়ী যে 3টে বংশ গুরুত্ব পেয়ে যাচ্ছে দক্ষিণ ভারতীয় রাজবংশ, তাদের মধ্যে চোলচেরা পাণ্ড। তাহলে চোলচেরা পাণ্ড যদি আমরা বলি, দেখো তাহলে চোলের রাজধানী এটা হচ্ছে রাজধানী। চোলের রাজধানী কি আছে এই কোশ্চেন আমাদের আসে। চোলের রাজধানী হচ্ছে উরাইউর। চোলের রাজধানী উরাইউর। দেখো তোমাদের কাছে মেটেরিয়ালস দেয়া আছে, তোমরা মেটেরিয়ালসে নিশ্চয়ই খেয়াল করছো, একবার দেখে নাও। এখানে দেয়াই আছে, দেখে নাও যে সেকেন্ড পয়েন্টে চোলের রাজধানী উরাইউর, তাই তো? এটা মাথায় রাখবে, এটা আমাদের প্রচুরবার কোশ্চেন আসে। আচ্ছা, এদের চিহ্ন বা প্রতীক কি, এটাও আমাদের পরীক্ষা আসে। চিহ্ন বা প্রতীক হচ্ছে বাঘ। মেটেরিয়ালসটা বারবার খেয়াল করবে, ভুলবে না। আর এদের দেখো বন্দর কোনটা, পুহার বা কাবেরী পত্তনম। এই কাবেরী পত্তনমটা আমাদের প্রচুরবার পরীক্ষা এসছে। কি বললাম? কাবেরী পত্তনম পরীক্ষা প্রচুরবার এসছে, মাথায় রাখবো। আচ্ছা, চেরার রাজধানী দেখো কারুভুরু। এদের প্রতীক কি, ধনুক, পেয়েছো? আর দেখো এদের বন্দর হচ্ছে মুচিরি, পেয়েছো কিনা? হ্যাঁ, চেরার হচ্ছে মুচিরি, আর একটা অপর নাম আছে তন্ডি। এই কটা কিন্তু আমাদের বারবার আসে। আচ্ছা, এখান থেকে দেখো পাণ্ড হচ্ছে মাদুরাই। এই নামটা প্রচুরবার আসে যে মাদুরাই কোন দক্ষিণ ভারতীয় রাজবংশের রাজধানী ছিল, মাদুরাই। আর আছে এদের বন্দর কি ছিল, কোরকাই। এদের বন্দর হচ্ছে কোরকাই। তবে আমাদের মাথায় রাখবে আমাদের এমটিএস এর ক্ষেত্রে বেশিরভাগ এই প্রতীকগুলো আসে। এমটিএস এ আমাদের এই প্রতীকগুলো আসে এই জায়গাগুলো থেকে। তবে এবার খেয়াল করে দেখো আমাদের গুরুত্বপূর্ণ, তাহলে বর্তমান যদি বলে কোন কোন রাজ্য, এটা একটু নোট করে নাও। এখানে আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখো পাণ্ড হচ্ছে তামিলনাড়ু। আমি টিএম লিখছি, সুবিধা হবে তোমাদের। পাণ্ড হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা, চোলের জায়গায় দেখো এখানে চোলের জায়গায় তামিলনাড়ু প্লাস এখানে কি হবে, তাহলে অন্ধ্রপ্রদেশের কিছু অংশ হবে, এটা মাথায় রাখো। আর চেরার জায়গায় দেখো এখানে চেরার জায়গায় কর্ণাটক, আর এখানে কেআর লিখছি আমি, আর প্লাস টিএম লিখছি। তার মানে আমরা বুঝতেই পারছি যে তামিলনাড়ু মূলত সব জায়গাতেই ছিল। তাহলে মেটেরিয়ালস একটু নোট করে নাও তোমরা। দেখো পাণ্ড তামিলনাড়ু অঞ্চল হচ্ছে, চেরা হচ্ছে কর্ণাটক আর তামিলনাড়ু, আর দেখো এখানে চোল হচ্ছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ।
আসলে এই ক্ষেত্রটাকে সঙ্গম সাহিত্য অনুযায়ী বলা হচ্ছে চোল মন্ডলম। চোল মন্ডলম। আচ্ছা, চোল মন্ডলম যেই বললাম সঙ্গে সঙ্গে তোমরা বুঝতেই পারছো মন্ডল, তাহলে মন্ডল আসলে কি? চোল মন্ডলম, তামিল মন্ডলম, এই পুরো অঞ্চলটা মানে আমাদের এই যে অঞ্চলটা এখান থেকে নিচ থেকে এটাকে বলা হতো তামিলা মন্ডলম। তামিলা মন্ডলম মানে মন্ডল, তোমরা বেদে পড়েছো, মনে করে দেখো মন্ডল অর্থাৎ কোন বৃহৎ অংশকে যখন এক জায়গায় এনে নেওয়া হয় ছোট করে তখন তাকে বলা হয়, বা সমষ্টিগত করা হয় তখন তাকে বলা হচ্ছে মন্ডল। তাহলে যদি বলা হয় তামিল মন্ডল, তার মানে এই পুরো তামিল ক্ষেত্রটাই হচ্ছে তামিল মন্ডল, তাই কিনা? তাহলে তামিল মন্ডল হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গা অনুযায়ী তোমরা খেয়াল করো, তার মানে পুরোটাই ক্ষেত্র দেখো, সবটার পিছনে কি আছে? তামিল অঞ্চল আছে। দেখো চলেও তামিল আছে, চেরাতেও দেখো তামিলনাড়ুর কিছু অংশ আছে, তাই না? পাণ্ডতেও তামিলনাড়ুর কিছু অংশ আছে, তার মানে তামিল ক্ষেত্রের মধ্যেই। তাহলে অ্যান্সার মিলতেই হবে যদি আমাদের বলে যে সঙ্গম সাহিত্য অনুযায়ী দক্ষিণ ভারতীয় রাজবংশ কোন অঞ্চলের মধ্যে ধরা হয়, তাহলে আমরা কি বলবো? তামিলা মন্ডলম। তামিলা মন্ডলম। তামিলা মন্ডলম। তামিলা মন্ডলম। মন্ডলম শব্দটা যেন কারোর কনফিউশন না হয়। মন্ডলম তোমরা পড়েছো, মনে করে দেখো বেদে, আবারও রিপিট করলাম বেদে। তাহলে এবার আমরা রাজধানী তাহলে পেলাম তিনটে রাজধানী, আর এখান থেকে আলোচনার কিছু নেই। এবার আবার খেয়াল করে দেখো, ফার্স্ট আমরা যাব দেখে নি পাণ্ড্য, দেখে নি। তাহলে পাণ্ড্যর নাম প্রথমে আমাদের পাওয়া যাচ্ছে, পাণ্ড্যর নাম প্রথম আমাদের পাওয়া যাচ্ছে কোথায়? না, পাণ্ড্যর নাম প্রথম পাওয়া যাচ্ছে মেগাস্তিনিসের গ্রন্থে। পাণ্ড্যর নাম কোথায় পাওয়া যাচ্ছে? মেগাস্তিনিসের গ্রন্থে। এটাও আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, এরকমও আমাদের কোশ্চেন আসে যে প্রথম মুক্তা, মুক্তার ব্যবহার কোথায় পাওয়া যায়? তাহলে আমরা কি বলবো? পাণ্ড্যদের সময় মুক্তার ব্যবহার দেখা যায়। তাহলে 1 নাম্বার মেগাস্তিনিস গেল, 2 নাম্বার মুক্তা গেল, আর বাকি এখান থেকে যে তিনটে কোশ্চেন এরা তো অ্যাড হয়ে গেল, তাই না? আচ্ছা, রোমানদের সাথে ব্যবসার এও এখানে দেখা যাচ্ছে। পাণ্ড্যদের সাথে কি বললাম? যে রোমান সম্রাট অগাস্টাসের দূত, কি বললাম? রোমান সম্রাট অগাস্টাস, অগাস্টাস, অগাস্টাসের দূত আগমন হচ্ছে এখানে। তার মানে আমরা বুঝতেই পারছি যে রোমানদের সাথে এখানে সম্পর্ক একটা ছিল, তার মানে দূত এসছে মানে। আচ্ছা, তাহলে এই জায়গাটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। দেখো মেটেরিয়ালসে এইগুলোই আমাদের গুরুত্বপূর্ণ, আর এখান থেকে তেমন কিছু নেই আমাদের, তাই না? যদি এখান থেকে একটা জিনিস আমাদের এখান থেকে বলে, খালি দেখো যে এই সময় আমরা সমাজ দেখবো কিনা, সমাজ, কারণ আমরা এর আগে কি পেয়েছি? সভ্যতা। তাহলে 300 খ্রিস্টপূর্বাব্দতা, 300 খ্রিস্টপূর্বাব্দ মানে কি? সেই সময় সভ্যতা অ্যাক্টিভ ছিল। তাহলে অ্যাক্টিভ থাকা মানে তাহলে এই সময় কারা গুরুত্ব পেত বেশি? ব্রাহ্মণ। কারা গুরুত্ব পেত? ব্রাহ্মণ। আচ্ছা, ব্রাহ্মণ। আচ্ছা, এই সময় তার মানে যাগযজ্ঞ মানে পূজার প্রচুর প্রচলন ছিল, তাহলে গুরুত্ব বেশি ভোগ করতো ব্রাহ্মণ। তার মানে ক্ষত্রিয়দের অবস্থান ধীরে ধীরে কি কমে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কি বললাম তোমাদের, মনে করে দেখো যে এখানে যাগযজ্ঞ তার মানে মানা হতো। দেখো মেটেরিয়ালস এটা দেওয়া আছে, অবশ্যই গুরুত্ব দেবে, নাহলে কিন্তু পরে আমরা মুশকিল হয়ে যাবে, কমন পাবো না এখান থেকে। এর দুজন গুরুত্বপূর্ণ রাজা দেখো, 1 নাম্বার হচ্ছে নেদুনজেলিয়ান 1, আর 1 নাম্বার হচ্ছে দেখো নেদুনজেলিয়ান 2। এই দুটো জায়গা আমাদের পাণ্ড্য সম্পর্কে আসবে। নেদুনজেলিয়ান 1 সম্পর্কে বলা হয় কি না, প্রথম নেদুনজেলিয়ান 1 মানে প্রথম, তাহলে প্রথম নেদুনজেলিয়ান সম্পর্কে কি বলা হচ্ছে না, ইনি আত্মগ্লানিতে মারা যায়। এটা আমাদের প্রচুরবার পরীক্ষা আছে যে কোন দক্ষিণ ভারতীয় শাসক আত্মগ্লানিতে মারা যাচ্ছে। তাহলে নেদুনজেলিয়ান প্রথম আত্মগ্লানিতে মারা যাচ্ছে, তাই না? তাহলে এইটা আমাদের বুঝতে হবে যে কিন্তু কেন মারা যাচ্ছে না। এখানে মেটেরিয়ালসে তোমাদের দেয়াই আছে, দেখো যে কোভালানকে ইনি হত্যা করেছিল, এবং কোভালানের সাথে একজনের সম্পর্ক ছিল, তার নাম হচ্ছে কান্নগি। কান্নগি হচ্ছে একজন নাচতো, অর্থাৎ তোমাদের ভাষায় নর্তকী। তাহলে এনাকে এই যে কোভালানকে মেরেছিল বলে দেখো মেটেরিয়ালসে দেওয়া আছে, এটা যেন গুরুত্ব দিও। হ্যাঁ, কোভালন এই নামটা আসে আমাদের, যে কোভালানকে মারার জন্য কোন রাজা আত্মগ্লানিতে মারা গেছিল এটাও যেমন দেয়, কোন রাজা আত্মগ্লানিতে মারা গেছিল এটাও দেয়। আচ্ছা, আসলে কোভালানের সাথে পরবর্তীতে এর বিয়ে হয়ে যাচ্ছে কান্ডগির, এখান থেকে এইটুকুই আমাদের গুরুত্বপূর্ণ। এরপর দেখো এই যে নেদুনজেলিয়ান 2, এখান থেকে তেমন কিছু নয়, কিন্তু গুরুত্বপূর্ণ যে নেদুনজেলিয়ান 2 কোন বংশের রাজা ছিল, এইটা আমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন মাঝে মাঝে আমাদের দিয়ে দেয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা এইটুকুই দেখবো। এবার দেখো চোল, যেই চোল বলবো সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে একটা কোশ্চেন হতে পারে যে চোল বলতে যে বিজয়া চোল, তাই না? এইটা তোমাদের মাথায় কনসেপ্ট আসতে পারে, কিন্তু না, আমি বারবার বলছি কি খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টাব্দ 3য় শতক, তার মানে প্রাচীন কালের চোল বংশ আমরা বলছি। এখানে প্রাচীন কালের চোলের রাজধানী হচ্ছে, দেখো এখানে বলাই আছে উরাইউব। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে আমাদের চলে, উরাইউব হচ্ছে তুলা ব্যবসা,
তুলা ব্যবসা, আমি এখানে লিখে দিচ্ছি তুলা, এটা যেন গুলিয়ে ফেলো না কেউ, তুলা। তাহলে তুলা মানে কি, যখনই তুলা আসবে সঙ্গে সঙ্গে কি আসে, বস্ত্র। যেই তুলা আসবে সঙ্গে সঙ্গে সেখানে কি আসে, বস্ত্র আসে, তাই না? তাহলে যদি আমাদের বলে যে তুলা বা বস্ত্র ব্যবহার হতো কোন সময়, তার মানে চোলেদের সময় বা উরাই উবে, বা যদি বলতো উরাই উবে কোন বস্ত্রের জন্য বিখ্যাত, তাহলে কি হবে, তুলা হবে। এই জন্য এখানে আছে যে চোলেদের সাম্রাজ্যের মূলত অর্থনীতি নির্ভর করতো কার উপরে, তাহলে দেখো সেখানেও বস্ত্র আছে। যেমন দেখো লাস্ট পয়েন্টটা তোমাদের এখানে দেওয়া আছে, চোলের সেকেন্ড পয়েন্ট খেয়াল করে দেখো, তাদের রাজনৈতিক শক্তির বল ছিল তাদের তুলা ব্যবসার জন্য। তাহলে তুলা সমান কি, বস্ত্র হবে কিনা, এটাই মাথায় রাখবে, যেন কনফিউজড হয়ে যেও না কেউ, ঠিক আছে? আচ্ছা, প্রথম চোল রাজা যদি বলে, তার মানে কি প্রাচীন কালে বিজয়া চোল নয়, প্রথম চোল রাজা হচ্ছে ইলারা, প্রথম চোল রাজা হচ্ছে ইলারা, এই নামটা আমরা মনে রাখবো, প্রথম চোল রাজা ইলারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম চোল রাজা যদি ইলারা হয়, তাহলে এখান থেকে আমাদের এদের গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে দেখো কারিকল, এখানে দেওয়াই আছে দেখো, কারিকাল এদের গুরুত্বপূর্ণ রাজা, এদের গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে কারিকাল। আর একটা দেওয়া আছে দেখো, হ্যাঁ, তন্ডাইমাল ইরান দিরাইয়ান, দুজনই লাগবে আমাদের, তাহলে ইলারা লাগবে প্রথম, দ্বিতীয় কি কারিকাল, কারিকাল হচ্ছে প্রাচীন চোল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে কারিকাল, আরেকজন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে তন্ডাইমাল ইরান দারাইয়ান, এই দুজন তোমাদের মেটেরিয়ালসে দেওয়া আছে। কারিকালের সম্পর্কে কেন, দেখো ইনি একটা বাঁধ নির্মাণ করেছেন, তোমাদের মেটেরিয়ালসে দেওয়া আছে, দেখো খেয়াল করে দেখেছো, তিনি হচ্ছে পুহা নামক একটি বাঁধ নির্মাণ করছেন, তাই তো, গড়ে তুলছেন। এইটা আমাদের কোশ্চেন আসে এখান থেকে, এইটা মাথায় রাখবে, এটা আমাদের প্রচুরবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? এখান থেকে এইটুকু গেল আমাদের, চোল গেল, চেরা গেল। আর যেই আসবে চেরা, আসবে চেরাকে বলা হচ্ছে কেরল পুত্র, কারণ এর বেশিরভাগ অংশটা হচ্ছে কেরলের মধ্যে, হ্যাঁ, বেশিরভাগ অংশটা হচ্ছে কেরলের মধ্যে। দেখো এখানে দেওয়াই আছে মেটেরিয়ালসে, চেরাকে কেরল দেশ বলা হয়, চেরা বা কেরল দেশ বলা হয়। তার মানে কি, আমাদের কি বললাম, এটা হচ্ছে কে আর, হ্যাঁ, তো কেরালা, কেরালা, এটা দেখো তামিলনাড়ু, তামিলনাড়ু, তামিলনাড়ু আর কেরালা, তাহলে এই জন্য একে কি বলা হয়, কেরল পুত্র। চোরের অপর নাম কি, কেরল পুত্র, আমি আবার লিখে দিচ্ছি কেরল পুত্র, কেরল পুত্র। তার মানে কর্ণাটকের ঠিক নিচের অংশটা হচ্ছে তাহলে কেরালা, আর কেরালার ঠিক উল্টো দিকে তামিলনাড়ু, আর তামিলনাড়ুর ঠিক ওপর দিকে অন্ধ্রপ্রদেশ, তাই না? তার মানে কেরালা ম্যাপটা মুছে দেওয়া হয়েছে, কেরালা, কেরালার ঠিক অপোজিটে পূর্ব দিকে হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুর ঠিক ওপর দিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমাদের দক্ষিণ ভারতীয় রাজবংশ, তাই না? তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, চেরার এখান থেকে আর তেমন কিছু নেই। যদি বলে এদের একটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে দেখো উদিয়ান জেরাল, এই যে নামটা, এইটা আমাদের প্রচুরবার আসে, যে উদিয়ান জেরাল কোন রাজবংশের শাসক ছিলেন, তাহলে আমরা কি বলবো, চেরা। আর একটা কোশ্চেন আসে দেখো, মেদুনজেলিয়ান আদান, এই যে মেটেরিয়ালসে তোমাদের দেওয়া আছে নিশ্চয়ই, তারপরে অর্থাৎ মেদুনজেলিয়ানের পরে এদের একটা গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে, হ্যাঁ, কি বললাম, যে উদিয়ান জেলালের পরে গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে নেদুনজেলিয়ান আদান। এই আদানটা কেন গুরুত্বপূর্ণ, এনার উপাধি হচ্ছে অধিরাজ, এনার উপাধি কি, অধিরাজ। এই অধিরাজ নামটাই আমাদের প্রচুরবার পরীক্ষা এসেছে, যে অধিরাজ উপাধি কোন দক্ষিণ ভারতীয় রাজবংশের, ঠিক আছে? এইটা আমরা মাথায় রাখবো, তাই না? তো সেটাই এই অনুযায়ী এইটুকু তোমরা খেয়াল করে দেখবে, এখান থেকে আর আমাদের তেমন কিছু আসে না। তো সেইটা এরপরে আমরা একটু সঙ্গম সাহিত্যটা দেখে নেব। আচ্ছা, এবার দেখো আমরা নেক্সট পার্টটা, যেটা সঙ্গম সাহিত্য, এতক্ষণ যার কথা বলছিলাম, তাহলে সঙ্গম সাহিত্য নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে আমাদের। এর সময় আমাদের মেটেরিয়ালসে দেখো দু জায়গায় দুটো জিনিস দেওয়া আছে, আসলে ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী আমি দিয়ে দিয়েছি, একটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টাব্দ 3য় শতক, তাই না? কিন্তু মেটেরিয়ালসে তোমরা খেয়াল করে দেখো, লাস্টে যেখানে সাল আছে সেখানে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টাব্দ 2য় শতক, মানে খ্রিস্টপূর্ব 200 থেকে পরবর্তী মানে খ্রিস্টাব্দ 200 পর্যন্ত আছে। কিন্তু আমাদের এসএসসি পরীক্ষায় এসছে বাবা একবার 264-তে, 264-তে। তো এটা আমার কিছু করার নেই, তোমরা বুঝতেই পারছো কোশ্চেন অনুযায়ী। তার মানে আমাদের সময়টা কি, এই কারণে অনেকে 200 ধরে না, 200 না ধরে খ্রিস্টপূর্ব 3য় শতক ধরছে, কারণ 264 মানে কি 3য় শতকের মধ্যে পড়ছে, তাই না? এই জন্য এটা আমরা মাথায় রাখবো। এই জায়গাটা খেয়াল করে দেখো, এখান থেকে অনেক জায়গায় আবার 264 না এসে 270ও একবার পরীক্ষায় আমাদের এসছে, তার মানে 264 একবার পরীক্ষা এসে 270, তাহলে সংগ্রাম সাহিত্যের সময় 264টা আমরা বেশি মনে রাখবো, কারণ এটাই বেশি অথেন্টিক, এবং 270ও দু একবার এসছে, তো এটা আমরা মাথায় রাখবো। তাহলে সঙ্গম কথার অর্থ কি, সঙ্গম কথার অর্থ হচ্ছে মিলন, সঙ্গম কথার অর্থ হচ্ছে মিলন। কাদের মিলন, অর্থাৎ কবি সাহিত্যিকদের মিলন। কাদের মিলন না, কবি এবং সাহিত্যিকদের মিলন। কিন্তু খেয়াল করে দেখবে কবি এবং সাহিত্যিকদের মিলন আসলে নয়, সেই সময় তোমরা জানো মূলত ভারত অর্থাৎ সভ্যতার পর আসতে, তার মানে মহাজনের পদ পর, সেই সময় আমাদের ভারত অজস্র জনপদ এবং ছোটখাটো
প্রদেশ সহ তাদের ছোটখাটো রাজ্যে পরিণত হয়েছিল। প্রত্যেক রাজ্যে যদি একটা একটা করে রাজা থাকে, তার মানে বুঝতেই পারছো রাজার সাথেই কবিরা যুক্ত, মানে সভা কবি। এই সভা কবিরাই একজোট হওয়ার জন্যই যে ব্যবস্থা নিয়েছিল সেটাই হচ্ছে সঙ্গম নামে পরিচিত, এবং যার মধ্যেই মূলত আমাদের দক্ষিণ ভারতের সাম্রাজ্যের ইতিহাসটুকু নিহিত আছে, কথিত আছে, অর্থাৎ মিথ, কথিত বা মিথ, মিথ শব্দটা মাথায় রাখবো আমরা, বা কথিত কি না, মোট আমাদের 3টে সঙ্গম হয়েছিল। কটা সঙ্গম? 3টে সঙ্গম। প্রথম সঙ্গমে কারা অংশগ্রহণ করেছিল? দেবতারা। কারা? দেবতারা। তাহলে প্রথম সঙ্গমে দেবতারা অংশগ্রহণ করেছিল, সেখানে কোনো অস্তিত্ব বা কোনো লিখিত সাহিত্য পাওয়া যায়নি। মানে দেবতা শুধু নয়, দেবতা এবং মুনি ঋষিরা, দেবতা এবং মুনি ঋষিরা। দ্বিতীয় সংগ্রামে অংশগ্রহণ করেছিল হচ্ছে সাধারণ কবিরা। সেখানেই একটা তথ্য পাওয়া যাচ্ছে, গ্রন্থ পাওয়া যাচ্ছে, তার নাম তল্কপিয়াম। তল্কপিয়াম এইটা পাওয়া যাচ্ছে। আর তৃতীয় সংগ্রামে উদাহরণ পাওয়া যায় প্রচুর, সেই জন্য তাহলে এখান থেকে দ্বিতীয় সংগ্রামে তল্কপিয়াম। তাহলে এবার সংগ্রাম সাহিত্য অনুযায়ী মোট 3টে সংগ্রাম উপস্থিত বা অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে আমরা দেখব প্রথম সংগ্রাম হচ্ছে তেনমাদুরাই। প্রথম সংগ্রাম তেনমাদুরাই, এটা দক্ষিণ ভারতের নাম, অনেক জায়গায় আছে মাদুরাই। তার মানে আমরা মাদুরাই যদি হয়, তার মানে দুটো মাদুরাই আমরা পেলাম, তাই তো? তাই না, দুটো মাদুরাই পেলাম। তাহলে প্রথম সংগ্রাম তেনমাদুরাই, এর সভাপতি কে করেছিল? অগস্ত্য করেছিল। আর এখানে রাজা অংশগ্রহণ করেছিল 79টা, রাজা অংশগ্রহণ করেছিল 79 জন। রাজা কতজন? 79 জন। দ্বিতীয় হচ্ছে কাভাতাপুরাম, আসলে এটা কাভাপ্পাপুরাম, হ্যাঁ কাভাতাপুরাম না, হ্যাঁ এই যে কাপাতাপুরাম হয়ে যায়, আসলে প আছে, অনেক জায়গায় কাভা আছে, অনেক জায়গায় কে পি আছে। কাপাতাপুরামের অংশগ্রহণ কে করেছে? তল্কপিয়ার। তার মানে এইভাবে আমরা মনে রাখবো, দেখো তল্কপিয়ার আর তল্কপিয়াম। তাই এখানে হচ্ছে দ্বিতীয় সংগ্রামের সভাপতি ছিল হচ্ছে তল্কপিয়ার। আর দ্বিতীয় সংগ্রামে যে গ্রন্থটা টিকে ছিল মনে আছে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে তল্কপিয়াম। এটা আর এটা রম। আর তৃতীয় সংগ্রামে এখানে রাজা কতজন অংশগ্রহণ করেছিল? 59 জন। আচ্ছা, তৃতীয় সংগ্রাম দেখো মাদুরাই, তৃতীয় সংগ্রাম মাদুরাই, এর সভাপতি কে ছিল? নাক্কিরা। আর রাজা অংশগ্রহণ করেছিল 49 জন। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে দেখো প্রথম সংগ্রামে 79 জন, তার মানে ভারতের যে সাম্রাজ্য, সেটা 79টা সাম্রাজ্য অবস্থিত ছিল। তার কারণ 79 জন সাম্রাজ্য যদি না থাকে, তাহলে 79 জন রাজা আসা সম্ভব নয়। কিন্তু দ্বিতীয় সংগ্রামের সময় দেখো সেটা 79টা করে 59 জন হয়ে গেছে, এবং তৃতীয় সংগ্রামে খেয়াল করে দেখো 59-এর জায়গায় 49 জন হয়ে গেছে, তাই না? তা এইভাবে আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সংগ্রাম সাহিত্য অনুযায়ী, আমাদের সংগ্রাম ভাবনা অনুযায়ী আমাদের দুটো মহাকাব্য পাওয়া যায়। সংগ্রাম সাহিত্যের দুটো মহাকাব্য, একটা হচ্ছে সিলাপ্পাথিকারাম, নামগুলো দক্ষিণ ভারতের কিছু করার নেই, এইভাবে মনে রাখবো আমরা। সিলাপ্পাথিকারাম, খালি সিলাপ্পা মনে রাখো, সিলাপ্পাথিকারাম। আর দ্বিতীয় হচ্ছে মানি মোগলাই। তাহলে এই দুটো মহাকাব্যের নাম আমাদের অবশ্যই লাগবে, একটা হচ্ছে কি সিলাপ্পাথিকারাম, আর একটা হচ্ছে মানি মোগলাই। তাহলে এইটুকু তুমি মনে রাখো, এখান থেকেই প্রচুর বার কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এর বাইরে সচরাচর এখান থেকে দেয় না। এবার একটু তোমরা মেটেরিয়ালসে খেয়াল করে দেখো, এখানে বলা আছে তোমাদের, দেখো সংগ্রাম সাহিত্যের দুটি শ্রেণী আছে, তাই না? একটা হচ্ছে বর্ণনামূলক শ্রেণী, আর একটা হচ্ছে নীতিমূলক শ্রেণী। একটা হচ্ছে বর্ণনামূলক, আর একটা হচ্ছে নীতিমূলক। তাহলে এই বর্ণনামূলক আর নীতিমূলক শ্রেণীটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। বর্ণনামূলকেরও প্রায় 18টা অংশ পাওয়া যায়, নীতিমূলকেরও প্রায় 18টা অংশ পাওয়া যাচ্ছে। তার মধ্যে দেখো এখানে বর্ণনামূলকের মধ্যে দেখো, খেয়াল করে দেখো এখানে কি আছে। বর্ণনামূলক অর্থাৎ সমাজ, হ্যান ত্যান, এই যা যা আছে এক কথায় জাগতিকতা, সবগুলোর সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে, সেটাই হচ্ছে। তার মানে এখানে বর্ণনামূলকের মধ্যে নামটাও বর্ণনা। আর দেখো নেক্সট ভাগটা কি? নীতি শিক্ষামূলক। নীতি শিক্ষামূলক মানে কি? এখানে থাকবে কি তোমাদের, তোমার নৈতিকতা, দার্শনিকতা, এগুলোই হচ্ছে নীতিমূলকের মধ্যে থাকবে। তো এই ভাগ কটা আমাদের লাগে এখান থেকে। এবার খানিকটা আগে তোমাদের যে বলছিলাম, দেখো এই সংগ্রাম যুগের অর্থনীতি সম্পর্কে যদি বলা যায়, এই সংগ্রাম যুগের অর্থনীতি সম্পর্কে আমাদের প্রথম ভাগ হয়ে যাচ্ছে। দেখো এখানে 5টা ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হচ্ছে। এই 5টা ভৌগোলিক অঞ্চল আমাদের লাগে, মেটেরিয়ালস একটু দাগ মেরে নাও সবাই। দেখো এখান থেকে 5টা ভৌগোলিক অঞ্চল। কুরিঞ্জি, মনে করে দেখো আমরা যখন ভূগোলের জিকে যখন পড়বো আমরা, সেই সময় পড়েছিলাম, যাদের হয়ে গেছে সিলেবাসে তারা খেয়াল করো। কুরিঞ্জি অর্থাৎ নীলগিরি পর্বতের নাম নীলগিরি কেন? তোমাদের আমি খানিকটা কি পড়ালাম, মাঝখানে নীলগিরি ছিল দক্ষিণ ভারতে। তাহলে কি নীলগিরি পর্বতের নাম নীল কেন? আসলে নীল মানে কি? নীলা কুরিঞ্জি বলে এখানে একটা ফুল ফোটে, কি নাম? নীলা কুরিঞ্জি। তো এই কুরিঞ্জিটা খালি মনে রাখবে, নীলা কুরিঞ্জি মানে নীল কালারের আভা এই ফুলটার, এই জন্য এই পাহাড়ের নাম হয়ে গেছে নীলা কুরিঞ্জি, থেকে নীল
গিরি, তাহলে নীল রঙের গিরি মানে পাহাড়, এই জন্য এর নাম নীলগিরি। এটা ফুলটা কত বছর পর পর ফোটে? প্রায় 10 থেকে 12 বছর পর পর ফোটে। এটাও আমাদের কিন্তু কোশ্চেন। তাহলে এটা একটা ভৌগোলিক অঞ্চল ছিল। কুরিঞ্জি দেখো এখানে দেওয়াই আছে, কিন্তু এই নামটা আমাদের লাগে। কুরিঞ্জি মানে পাহাড়ি এলাকা, তো নীলগিরি মানে কি? নীলগিরি তো পাহাড়। তাহলে দেখো ব্যাখ্যা অনুযায়ী ঠিক আছে কিনা। যেগুলো যেগুলো আন্ডারলাইন করছি এগুলো বেশি গুরুত্ব দেবে, বাকি মেটেরিয়ালসটা পরে পড়বি বাবা, আগে এইগুলো পড়িস, নাহলে অসুবিধা হবে। নেক্সট দেখো এখান থেকে মুলাই অর্থাৎ পশুপালনের অঞ্চল। নেক্সট দেখো এখান থেকে পালাই, তো এই যে জায়গাগুলো এটা আমাদের লাগবে। দেখো এরপরে দেখো মারুদাম, এটাও লাগে বেশি। আর দেখো নেইতাল, এইটা আমাদের বেশি আছে, অর্থাৎ সমুদ্র তীরবর্তী বা সমুদ্র উপকূলের অঞ্চল, এই জায়গাটা আমাদের প্রচুর বার পরীক্ষায় আসে। তাহলে এইটুকু আমরা মূলত দেখো সংগ্রাম সাহিত্য এইটুকু আমরা দেখবো আমরা এখান থেকে। আর যেগুলো সাল আছে, সালগুলো দেখো অযথা ক্লাসে বলা মানে মুখস্থ করতে হবে তোমাদের। আগে আমরা যেগুলো আমি বোঝালাম বা যেগুলো গল্পের ছলে বললাম এইগুলোই তোমরা মুখস্থ করো। আর লাস্ট একদম মেটেরিয়ালসে দেখো তোমরা যে সালগুলো আছে এই সালগুলো একটু খেয়াল করে দেখবে। শুরু করে দেখো ওখান থেকে যে বিজয়াচল, তাই না? দেখো এখানে আমাদের ক্রোনোলজিতে খেয়াল করে দেখো, এখানে 848-এ দেখো তাঞ্জাভুরের বিজয়াচলে উত্থান হচ্ছে। তার মানে কি 1848। তো আমি তোমাদের শুরুতে কি বলেছিলাম যে চোলের পরবর্তী সাম্রাজ্য হচ্ছে নবম। নবম মানে কি 848 মানে কি নবম শতক, হচ্ছে না? হচ্ছে না? তা খেয়াল করে দেখো একই জিনিস। তার মানে এখান থেকে এই বিজয়াচলের ক্রোনোলজিটা আমরা যদি মনে রাখি তাহলে এখান থেকে আমাদের বাকি যে চোলের যে রাজা ছিল তাদের ক্রোনোলজিটা মনে থেকে যাবে। যেমন তারপরে ঠিক দেখো আদিত্য চোল, পরপর এরকম আছে দেখো রাজেন্দ্র, এই পরপর ক্রোনোলজিটা আমাদের লাগবে। আর লাস্ট একদম দেখো এই যে 1308, তার মানে কি 1400 শতক। আমি তোমাদের মেটেরিয়ালসে কি লিখে দিয়েছিলাম ওখানে যে 1400 পর্যন্ত এদের বিস্তার ছিল, তবে অনেকে বলছে 1500। 1500 মানে কি তাহলে 1400 থেকে চালু হয়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী এই ক্রোনোলজিটা একটু সবাই পড়ে ফেলবে, সাল কটা একটু পরপর মনে রাখবে, তাহলে আমাদের হয়ে যাবে। আশা করছি এইটুকু পড়ো, কোনো ডাউট থাকলে জানাবে। থ্যাংক ইউ।